জ্ঞান ওয়াকারের চোখে অশনি সংকেত দেখেছি আমি পরশুর ঘটনা ক্যান্টনমেন্টে যেটা ঘটেছে। ঢাকা ক্যান্টনমেন্ট থেকে ৪৬ ব্রিগেডের ৮টা এপিসি মুভ করে জিয়া কলোনি থেকে বাইর হয় ১১ই অক্টোবর রাতে ১:৩০ থেকে ২টার মধ্যে ঘটনাটা ঘটে। ৪টা বাইর হয় আর ৪টা বাইরে থেকে ভিতরে ঢোকে। এপিসি মানে জানেন তো, আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ারে যে এটা এইগুলা এক একটা এপিসির সাথে ২টা করে জিপ বোঝাই সৈন্য ছিল। তার মানে একটা সময় ৮টা এপিসি আর ১৬টা জিপ মুভ করেছে সিভিলিয়ান এলাকায় ক্যান্টনমেন্ট থেকে বাইরে হয়ে। শুধু এটা না, একই সাথে এয়ার ডিফেন্স আর্টিলারির সামনে ট্রুপস ডিপ্লয় করা হয়েছিল। জড়ো হয়েছিল ট্রুপস, কি কামে আর্মি জানে। ২ নাম্বার, আর্মি চিফের বাসার সামনে এক্সট্রা ট্রুপ ডিপ্লয় করা হয়েছিল স্বাভাবিকের চাইতে বেশি। কেন আর্মি জানে। ৩ নাম্বার, ক্যান্টনমেন্টের রাস্তায় যে ব্যারিকেড থাকে না, দেখেছেন তো যাওয়ার সময় ব্যারিকেড থাকে, ও ব্যারিকেড গুলো সরাই ফেলা হয়েছিল। ব্যারিকেড সরানোর মানে হইতেছে যেন দ্রুত ট্রুপস এবং যানবাহন মুভ করতে পারে। এটা ছাড়া তার কোনো কারণ নাই। আমি এটা যেভাবেই হোক খুব অথেন্টিক সোর্স থেকে জানিছি, এটা লাইভ করি এবং আমি আশঙ্কা করি যে এটা একটা কু অ্যাটেম্প হইতে পারে। কেন এটা কু অ্যাটেম্প হইতে পারে? এটা 111 যে হইতে পারে এটা তো বিএনপির মির্জা ফখরুল বহুবার বলছে। এই যে দেখেন পত্রিকাত বাড়িয়েছে, এইটা সাহেব শুনে দেন নিজের মুখে কি কইছে। আমি সব কথা সব জায়গায় খুলেও বলা যায় না, কিন্তু আমি আশঙ্কা করি যে আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি, আমরা যদি সতর্ক না থাকি, তাহলে যদি ১/১১ মতো ঘটনা ঘটা এখানে অস্বাভাবিক কিছু নয়। 111 তো কুই ছিল নাকি? তো নিজের দলের নেতা 111-এর কথা কয় আর আর্মি কুয়ের সম্ভাবনার কথা কইলে বিএনপির লোকেরা হাসাহাসি করে, মানে কই যায়। তা আমি এটা নিয়ে একটা লাইভ করি, কই যে এটা কুয়ের একটা প্রচেষ্টা হইতে পারে। আর রাস্তায় নেমে আসতে বলি ছাত্রদেরকে, যদি রাস্তায় এপিসি নামায় যাইবার কিছুক্ষণের মধ্যে আমরা জানানো হয় যে এই সোর্সেই হোক যে এটা একটা রুটিন এক্সারসাইজ, এবং আমি সাথে সাথে ব্যাখ্যা করে পোস্ট দিচ্ছি এই যে এইটা। তারপরে তো শুরু হইলো ট্রল, এক একজন এক এক কথা কয়। ইন্টারেস্টিং হইতেছে, যেমন কেউ কেউ কইতেছে আমারটাকে লোক আসে নাই, যদিও আমি ব্যাখ্যা করে দিছি যে এটা আর্মি থেকে জানানো হয়েছে যে এটা রুটিন, এটা এক্সারসাইজ, রোটেশন হইতেছে। তো কয় যে আমারটাকে লোক আসে নাই, তো ভালো কথা। আবার একই লোক আমারে কয় যে আমি মব স্টার, তা আমার কথা যদি লোক না আসে তাহলে আমি মব কেমনে তৈরি করি? আর আমি যদি মবই তৈরি করি তাহলে আমারটাকে লোক আসবে না, এটা কেমনে হয়? হ্যাঁ, আমারটাকে লোক আসে নাকি আসে না সেটা তো প্রমাণ হবে রাজনৈতিক লড়াইয়ের মাঠে। আমি তো রাজনৈতিক দল করি না, আমার কোনো দল নাই। যাদের দল আছে তাদেরটাকে কেমন লোক আসে ওটা আমরা দেখেছি, ওই অ্যাডম আমরা দেখেছি গত ১৭ বছর। খালেদা জিয়ার বাড়ির সামনে বালু ট্রাক সরানোর লোক পাওয়া যায় নাই। আর এখন হ্যাডমের একেবারে হারকিলিস হয়ে গেছে, অফিসের সামনে কর্মীর চাইতে পুলিশ বেশি থাকতো। দেখেছে, সাধারণ মানুষকে রাজনৈতিক কর্মসূচিতে সম্পৃক্ত করার, আকৃষ্ট করার ক্ষমতা একজন রাজনৈতিক দলের বাইরের ব্যক্তি হিসেবে খুব অল্প কয়েকজন মানুষের আছে। খোদা তাআলার কৃপায় তার মধ্যে তালিকার নিচের দিকে হইলেও আমার নামটা থাকবে, একদম শেষ দিকে হইলেও থাকবে। কতদিন থাকবে জানি না, যতদিন সাধারণ মানুষের কথা বলবো ততদিন তো থাকবে আশা করা যায়। আর ওই শক্তি যখন মাঠে দেখাবো তখন ওই ঠাপের ব্যথা ১ সপ্তাহ যাবে না করলে কয়ে দিচ্ছি সব জাউরাগুলোকে। যাই হোক, এখন আসেন দেখি কু করতে কত সেনা লাগে। মুজিবরে ফুটা করতে সাকুল্যে ৩০০ সোলজার গেছিল, জিয়াকে হত্যা করতে গেছিল মাত্র ৪০ জনের একটা দল। একটা কু করতে বেশি লোক লাগে না রে বেকুবের বাচ্চা গান্ডু। বাংলাদেশ ঘর পড়া গরু, তা আমরা সিঁদুরে মেঘ দেখলে ভয় পাবো। ৮টা এপিসি আর ১৬ জিপ সৈনিক যে কোনো দুর্ঘটনা ঘটানোর জন্য যথেষ্ট। নিজেদের একটা নৌবহর শান্তির সময় এক জায়গা থেকে অন্য জায়গায় গেলে শত্রু দেশকে ইনফর্ম করে সেনাবাহিনী, সিভিল প্রশাসনকে না জানায় গভীর রাতে এপিসির মুভমেন্ট, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। সোজা কথা, ফুল স্টপ। আমার আশঙ্কা যে এটা ওয়াকার একটা পরীক্ষা করেছে যে আমরা কেমন রিয়াক্ট করি। গান্ডুদের আফসোস যে এটা কেন পিনাকে আগে জানলো, তারা কেন জানলো না আগে? আগে জানবো কেমনে রে বেকুবের বাচ্চা, তোরা তো নিজের দলের নেতাকেই রক্ষা করতে পারিস, তোরা তো ঘুমেছিল যখন জিয়াউর রহমানকে খুন করে, হত্যা করে। চট্টগ্রাম ক্যান্টনমেন্ট থেকে ওই চট্টগ্রাম সার্কিট হাউস, এটা ১০-১১ মাইল না ১২ মাইলের মতো না, এই ১২ মাইল আসলো একটা গ্রুপ সন্দেহজনক ইয়েতে, কেউ খেয়াল করলো না। এই তো হইতেছে ইন্টেলিজেন্স। তো ঘুমেছিল কে তোরা? তো জায়গায় থাকলে কবার পারলু নি যে আমরা যাচ্ছি বাঁচানোর জন্য, যাচ্ছি আমাদের প্রেসিডেন্টকে? পারিস নাই তো। সজাগ থাকলে তো করবো, তো ঘুমাস তো, নাক ডেকে ঘুমাস, ঘুমানোর সময় আবার নাকও ডাকে তোকে। এডিটর সাহেব নাক ডাকার একটা সাউন্ড দেন, ক্যাঙ্কা নাক ডাকে বিএনপির লোকগুলো, সেটা দেখি। কেউ কেউ কইতেছে, আমি আরো কেন কনফার্ম হইলাম না, তার আমার কাছে তো রিয়েল টাইম তথ্য আছে সিভিল প্রশাসনের শীর্ষ পর্যায় থেকে। ৪৬ ব্রিগেডের ব্রিগেড কমান্ডার মফিজুলের ফোনে ১০০০টা ফোন করা হয়েছে নানা মানুষকে দিয়া, আর মফিজ মিয়া ফোন ধরে না। তো আপনার কি মনে হয় যে সে ঘুমাইতেছিল? মোটেই না, ইচ্ছা করে ফোন ধরে নাই। এই সময় কি করা যায়, কি করা উচিত? চুপ করে বসে থাকা, কনফার্ম করা, আর কি করে ফেলবো? এই প্রসঙ্গে কর্নেল মোস্তাফিজের বক্তব্য শুনি কি কইছে। পিনাকি তাকে দেখছেন একটা লাইভ করতে যে 46 ব্রিগেডে একটা মুভমেন্ট হয়েছে,
হ্যাঁ, দিস ইজ এ রুটিন মুভমেন্ট, বাট এটা প্ল্যান করে এখন নিয়ে আসা হয়েছে। কাদেরকে থামানোর জন্য? যে ছেলেগুলো রাস্তা নামছিল বলার জন্য যে এই যারা গুম খুনের সাথে জড়িত তাদেরকে পুলিশের কাছে হ্যান্ড ওভার করে দিতে হবে, তাদেরকে যেন জেনারেল ওয়াকার বাঁচাইতে না পারে। এটা কভার করার জন্য একটা চিকন বুদ্ধি করছে। মানে আমি এটা কেমনে জানলাম? আমি তো সবসময় এটা নিয়ে অনেকে ফান করে, যারা ওয়াকারের পালিত কিছু কুকুর আছে, কিছু হলেই আয়সা যুক্তিতর্ক বাইর হয়ে যায় আর কি, যেখানে সেখানে আমি লাইভ করি। ওই কুকুরগুলা তখন যে এই সুযোগটা দিছে আর কি, কুকুরগুলা দিয়া স্প্রেড করা যে সাপও মারলো লাঠিও মানে ভাঙলো না, কি যে এই এপিসি মুভমেন্টটা ইচ্ছা করে এই টাইমে করা হয়েছে যেন এটা একটা থ্রেট হয়। সবাই এই যে গরম হয়েছে, আমি জাস্ট ভারমন্টের দিকে আইসা আলবেনিতে লাঞ্চ করার জন্য রেস্টুরেন্টে উঠছি, সাথে সাথে 4-5 জন আমাকে ফোন করছে যে এই হইতেছে হোয়াট ইজ দ্য নিউজ। আমি কয়েকজনের কাছে নিউজ দিলাম, তাদের কোনো রেসপন্স পেলাম না। অবশ্যই মনে হলো এরকম একটা হলে তো আমার 1-to-1 জানার কথা, হ্যাঁ গ্যারান্টি। এই যে ফরেস্টের যে মুভমেন্ট আছে বিদ্রোহীদের কাছে চলে গেছে, এটি হচ্ছে মেইন জিনিস। এটা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে আমাদের জেনারেল ওয়াকার জানায় যে আপনি ইচ্ছা করলে কিছু একটা করলে পার পাবেন না, এটা ভালো মতোই জানেন। বিএনপির গান্ডুগুলারে কই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ডিফ্যাক্টো এবং ডি জুরো মিলায় ক্ষমতায় ছিলেন 5 বছর 6 মাস 23 দিন। কয়া দিলাম লিগে রাখেন। এর মধ্যে কু হয়েছে কয়টা জানেন? 19টা। শেষবার কু করছিল 24 ইনফ্যান্ট্রি ডিভিশনের জিওসি মেজর জেনারেল মঞ্জুর, যিনি একসময় জিয়ার অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র ছিলেন। সেইবার আর উনি সার্ভাইভ করতে পারেন নাই। কয়েক মাস পর পর একটা করে কু হইতো। গোয়েন্দা সংস্থা থেকে কিন্তু জিয়াউর রহমানকে সতর্ক করা হয়েছিল, কর্ণপাত করেননি। অ্যান্থনি মাসকারেনাসের মতে জিয়া ব্যক্তিগতভাবে মঞ্জুরকে গভীর সম্মান করতেন। চট্টগ্রাম ক্যান্টনমেন্টের সৈনিকদের অস্বাভাবিক মুভমেন্টের কথা জিয়াকে জানানো হয়েছিল, কিন্তু উনি গুরুত্ব দেন নাই। সম্ভবত আগের কুগুলো কাউন্টার করতে পেরে কনফিডেন্স বেড়ে গেছিল ওনার। পরের ইতিহাস তো আমাদের জানা। এরশাদের সময়ও কমপক্ষে 7টা কু হয়। রওনক জাহানের এই বই বাংলাদেশ প্রমিস অ্যান্ড পারফরমেন্স, এইটাতে 7টা কুয়ের কথা বলা আছে। 11-তে তো আবার কু হয়। বিএনপি সরকারের ইয়াজউদ্দিনের ক্ষমতা কেড়ে নেওয়া হয়, সে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ছিল। যেই দলের প্রতিষ্ঠাতা প্রধান আর্মি চিফ হয়ে জীবন হারাইলেন, নিজেদের অসংখ্য কর্মী 15 বছর জীবন দিলেন, তারা কুনিয়া সতর্কনা থেকে গুজব বইলা উড়াই দিয়া খুব রাজনৈতিক প্রজ্ঞা দেখাইতেছে, যেন বা তাদের কোনোদিন কিছু হয় নাই। বিএনপি কুয়ের ফলে শুধু প্রতিষ্ঠাতার জীবনই হারায় নাই, 2-3 বার ক্ষমতা হারাইছে। প্রেসিডেন্ট সাত্তার নির্বাচিত সরকার ছিল, তারে কু করে কে হটাইছে? এরশাদ হটাইছে। তো বিএনপি সরকার কুয়ের মাধ্যমে তো হটাইছে। আদুর রহমান বিশ্বাসের সময় কু করার চেষ্টা করছিল জেনারেল নাসিম। 2007 সালে জেনারেল নাসিমকে তো ভালোবেসে বিএনপি তাদের আর্মি চিফ বানাইছিল। তো তারপরে তারেক রহমানকে দইরা নির্যাতন করছে কি? আর্মি করছে তো নাকি? এই আর্মিরাই তো ম্যাডামকে মনিলরের বাড়ি থেকে বের করে ওই বাড়ি মাটির সাথে মিশিয়ে দিছে। 1/11 কু কইরা বিএনপির প্রেসিডেন্ট ইয়াজউদ্দিনকে হটাইল না তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের পদ থেকে। এই সেনাবাহিনী চাইছে, দেখলো না পিলখানায় তাদের সহকর্মীদের প্রাণ দেয়াকে? কারণ ইন্ডিয়া কইছিল পিলখানায় অভিযান করলে ইন্ডিয়ান আর্মি বাংলাদেশে মার্চ করবে, ঢুকে দেবে। কোনোদিন জিজ্ঞেস করে নাই ইন্ডিয়াকে যে পিলখানায় আমি অভিযান চালাইলে তুমি আমার দেশে মার্চ করার কে? এই সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের ভিতরে আয়নাঘর হইল। এই সেনাবাহিনী 2024-এর জুলাই আগস্টে গুলি চালাইলো, ছাত্র জনতা মারলো, আশ্রয় দিল আওয়ামী লীগ আর পুলিশের দুর্বৃত্তদের, পালাই যাইতে দিল নিজের বাহিনীর দুর্বৃত্ত জেনারেলদের, এমনকি আওয়ামী লীগের নেতাদেরকেও। এরপরে এদের শিক্ষা হয় না। কি প্রগাঢ় বিশ্বাস এদের এই জেনারেলদের প্রতি। আর একটা জিনিস বিএনপির গান্ডু ছাপড়ি বুদ্ধিজীবীদের জানাই দিই, ওরা জানে না কি সেটা। আসেন এটা দেখি। বিএনপি সরকারের তো ভারত 2007 সালে জানুয়ারি না, তার 2.5 বছর আগে 2004 সালে সেপ্টেম্বরে কু করে ফেলা দিয়ে হাসিনাকে ক্ষমতায় বসাইতো আজীবনের জন্য। এর জন্যই তখন বাংলাদেশে একের পর এক রহস্যজনক জঙ্গি হামলা হওয়া শুরু করে 2004 সাল থেকে। এরপরে রহস্যজনক ভাবে 21শে আগস্ট গ্রেনেড হামলা হওয়ার পর বাংলাদেশ সেনাবাহিনীর প্রাক্তন সেনাপ্রধান এবং আওয়ামী লীগের 1996-2001 সালে সাবেক জ্বালানি মন্ত্রী নুরুদ্দিন খান সেপ্টেম্বর মাসে আমেরিকান রাষ্ট্রদূত হ্যারি কে টমাসের সাথে দেখা করে আমেরিকান সরকারের গ্রিন লাইট চাই কু করার জন্য। কু করার জন্য। এবং এই জন্য সে সেনাবাহিনীর বিভিন্ন কর্মকর্তার সাথে কথাও বলে রাখছিল। আমেরিকান রাষ্ট্রদূত এরপর তৎকালীন বিএনপি স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাহবুর রহমানের সাথে দেখা করে এবং এই বিষয়টা জানায়। বিস্ময়করভাবে মাহবুর রহমান এই ব্যাপারে ক্ষোভ বিস্ময় প্রকাশ না কইরা রাষ্ট্রদূতকে উত্তর দেয় যে আমেরিকা যদি গ্রিন সিগন্যাল দেয় তাহলে অবশ্যই কু হবে। হ্যাঁ, বিএনপির নেতা সে বলতেছে কু হবে। তিনি তার নিজের দলের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সেই মিটিং এ তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলেন। এই হচ্ছে বিএনপির নিজেদের ভিতরের ঐক্য। আর এবার যদি কইতো তাহলে বিরানি আমলম, কচু খেতি, ওয়াকারের পথ বালক কেউ আগায় আসতো না। উল্টা এরা জেনারেল মাহবুবের মতো বিএনপিকে গালিগালাজ করতো। সেই সময় তখন আমেরিকান সরকার কনভিন্স হয় নাই যে বাংলাদেশে ইসলামী জঙ্গির উত্থান করছে। সেই জন্য হ্যারি কে টমাস কু করতে গ্রিন লাইট দিতে অস্বীকার করে।
এইটা কেমনে জানলাম আমি? সে হ্যারি কে টমাস এই ঘটনার বিস্তারিত বিবরণ 2004 সালের 16 সেপ্টেম্বর তার নিজের বস আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীর কাছে একটা সিক্রেট কেবল টেলিগ্রাম করে পাঠায়। সিক্রেট টেলিগ্রাম আমি কেমনে পেলাম? এটা উইকিলিক করে দিছে। এই টেলিগ্রামটা উইকিলিক্সের অন্য সব দলিলের সাথে প্রকাশ করা হয়েছিল। এখানে আছে, দেখেন এডিটর সাহেব দেখেন, গান্ডু মূর্খ সদা বিএনপির ছাত্রী বুদ্ধিজীবী পড়িস সেগুলা। এরপরের ইতিহাস তো সবার জানা। 2005 সালে বাংলাদেশে হঠাৎ করে অনেক অনেক রহস্যজনক জঙ্গি হামলা হওয়া শুরু করলো। এর সাথে 63 জেলাতে একসাথে বোমার বিস্ফোরণ ঘটলো। ইন্ডিয়া, প্রথম আলো, দিল্লি স্টার এই সময় ক্রমাগত আমেরিকার কান ভারী করতে থাকলো যে বাংলাদেশে জঙ্গি হামলার, হিন্দু নির্যাতনের বানোয়াট খবর দিয়া। এইসব রেকর্ড উইকিলিক্স আছে। অবশেষে আমেরিকা কনভিন্স হয়, 2007 সালে কুকরার গ্রিন লাইট পায়, ভারতীয় মদতপুষ্ট কুলাঙ্গার মইনু 111 ঘটায় এবং ফখরুদ্দিনকে ক্ষমতায় বসায়। তারপরে ইতিহাস সবার জানা। তারপরে বিএনপি শিক্ষা হয় নাই। এখনো হাসিনা রেখে যাওয়া উচ্ছিষ্ট সেনাবাহিনীর জেনারেলদের পা চাটে আর ইন্ডিয়ার কাছে গিয়ে পেন নাম ঠুকে। বিএনপি যখন গোয়া মারা খায় তখন এর আবাল বুদ্ধিজীবীরা পালায়, এরাও পালাবে। বিএনপির বাকি নেতা কর্মীরা কাটতে কাটতে আবার আল্লাহর কাছে বিচার দেবে যে ইনকা কইরা শালার পুত বোর্ডে না জানাবা ঠিক সুদাও। সবাই হাত তোলেন, ওই শালার পুতারা মুনাজাত কর, মুনাজাত কর, ওই পুরো শালার পুতারা মুনাজাত কর। মাইক আনতে বলছেন, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, তোমার কাছে বিচার দিলাম। আল্লাহর কাছে, ওই শালার বুতেরা দেন, শালার বুতেরা আরে বাড়াই যাবে না। আল্লাহর কাছে বিচার রইল। ও ভাই স্লোগান দিয়ে না, এবং স্লোগান দিয়ে মেলাম, এবং এইরকম বিচার আল্লাহ সহ্য করবে না। যার ওই তুমি ঠিক দাও কেন? আমরা হাসিনারে হটাইছি, কিন্তু সিভিল মিলিটারি ব্যুরোক্রেসিরে হটাইতে পারি নাই। এটাই জুলাইয়ের ব্যর্থতা। যারা হাসিনা শাসনে খুঁটি ছিল তাদের নিয়ে আমরা তেমন কিছু করতে পারি নাই। খুবই অল্প আমলাদের বিরুদ্ধে মামলা হয়েছে, বেশিরভাগ পলাতক আমলাদের বিরুদ্ধে মামলা হয়েছে। অথচ তারা আতঙ্কে ছিল অক্টোবর পর্যন্ত 2024-এর। সাম্প্রতিক সময়ের একটা ঘটনা বলি, রাজনৈতিক ঘটনা। 2016 সালে এরদোগানের বিরুদ্ধে কু করার চেষ্টা করলো সেনাবাহিনীর আল্ট্রাসেকুলার অংশ। বাঙ্গুল্যান্ডের আল্ট্রাসেকুলাররা কিন্তু খুব খুশি হয়েছিল তখন। এরদোগান পাওয়ার কনসলিডেট করে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কুয়ের সাথে যুক্ত ছিল তাদের মেরুদণ্ড একেবারে ভেঙে দিচ্ছে, তামা তামা করে দিচ্ছে, গুড়া গুড়া করে দিচ্ছে হাড্ডি। প্রায় 10,000 সেনাবাহিনীর অফিসার আর সৈন্যদের চাকরি গেছে, জেল হয়েছে। তদন্তে 20 লাখ লোককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সিভিলিয়ান আমলা সহ 1.5 লাখ লোকের চাকরি গেছে, জেল হয়েছে। এত লার্জ স্কেলে সিভিল মিলিটারি ব্যুরোক্রেসির পার্জিং আধুনিক কালে আর কোথাও হয় নাই। বাংলাদেশে এই একই কাজ করার দরকার ছিল। বাংলাদেশের মানুষের বিরুদ্ধে অপরাধ করার জন্য বাংলাদেশের সিভিল আর মিলিটারি ব্যুরোক্রেসির এইভাবেই সাইজ করতে হইতো। খোদা তাআলা যদি তৌফিক দেন এই কাজ করবো। দরকার হলে এরদোগান যে প্রসিকিউটররা দিয়ে এইভাবে সাইজ করেছিল তারা হায়ার করে নিয়ে আসবো বাংলাদেশে ইনশাল্লাহ। আমরা জানি 3 দিন আগে আইসিটি ওয়ারেন্ট ইস্যুয়ার করার পরে আর্মির টপ ব্রাস ক্ষুব্ধ এবং সম্ভবত শঙ্কিত। এই অবস্থায় আর্মির এত বড় একটা ট্রুপ মুভমেন্টের উপরে আমাদের নজর রাখতেই হবে দেশের সাথে। এই মুভমেন্টে কোনো মিলিটারি চেষ্টা প্রস্তুতি হোক বা না হোক, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে এই মুভমেন্টের আগাম খবর না দেওয়াটা নিয়মের ব্যতিক্রম। এই মুভমেন্ট অত্যন্ত অস্বাভাবিক। যদি হঠাৎ দেখি যে একটা মিলিটারি কু শুরু হইতে চলতেছে, আমরা আমাদের সাধ্যমতো সেই কুকে ঠেকানোর চেষ্টা করবো দেশের সাধারণ মানুষের সম্মিলিত শক্তি দিয়া। পারি না পারি অন্য কথা, বড়সড় কিছু ঘটার আগেই প্রিএমটিভ মেজার হিসাবে যা যা পদক্ষেপ নেওয়ার তা নিব। আপনারা এটা বুঝে দেখেন কিভাবে আওয়ামী লীগ, বাকশালী আর বিএনপি আর কচু খেতি ওয়াকারের পদ ভালো একই সাথে আমার পিছে লাগে, একই সাথে। তার মানে এদের একটা ঐক্য আছে। ইন্ডিয়া, বাকশালী, আওয়ামী লীগ, ওয়াকারের পদ বালক, এরা সব এক গোয়ালের গরু। আমাদের ছাত্র জনতা জুলাই বিপ্লব করে হাসিনার ফ্যাসিস্ট শাসনের পতন ঘটাইছে। মনে রাখবেন, আমাদের ক্ষমতা আছে কু ব্যর্থ করার। আমরা নিশ্চিত আমরা যারা সবাই জুলাই বিপ্লবকে অন করি, আমাদের দায়িত্ব হবে যদি আদৌ তেমন কোনো ষড়যন্ত্র হয়ে থাকে এবং ভবিষ্যতে কখনো কুয়ের পরিকল্পনা হয়ে থাকে, তার বিরুদ্ধে সর্বশক্তি দিয়া রুখে দাঁড়ায় সেটাকে ব্যর্থ করে দেওয়া। এই কু ব্যর্থ করার লড়াইও হবে আমাদের বিপ্লবের অংশ। এই বিপ্লবকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। ইনকিলাব জিন্দাবাদ।